আজ আমরা পড়ব জয় গোস্বামীর লেখা কবিতা মাসিপিসি। প্রথমে আমরা এসব কবি সম্পর্কে জেনে নিই। সাম্প্রতিক কালের অন্যতম কবি জয় গোস্বামী 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি সপরিবারে রানাঘাটে চলে যান। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, আলেয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, গোল্লা, বিষাদ, সূর্য পোড়া ছাই, সন্তান সন্ততি, বিকেলবেলার কবিতা, পাগলি তোমার সঙ্গে প্রভৃতি। তার রচিত বিখ্যাত উপন্যাস হল সুরঙ্গ ও প্রতিরক্ষা, সেই সব শেয়ালেরা, সাজবাতির রূপকথারা, যারা বৃষ্টিতে ভিজেছিল। তিনি 1990 খ্রিস্টাব্দে যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। 1997 খ্রিস্টাব্দে বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এবং 2000 খ্রিস্টাব্দে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এবার আমরা এই কবিতাটির উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে জানব। মাসিপিসি কবিতাটি পাগলি তোমার সঙ্গে কাব্য থেকে গৃহীত। পরে এই কবিতাটি শ্রেষ্ঠ কবিতা সংকলনে স্থান পায়। এবার আমরা কবিতাটি পড়ব এবং পড়ে বোঝার চেষ্টা করব। মাসিপিসি, জয় গোস্বামী। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে। আমরা ছোটবেলায় ঘুম পাড়ানি ছড়া শুনতাম। সেই ঘুম পাড়ানি ছড়ায় ঘুম পাড়ানি মাসিপিসির কথা ছেলেবেলায় প্রায় প্রত্যেকেই আমরা শুনেছি। সেই ঘুম পাড়ানি মাসিপিসিরা কি করত? তারা আমাদের চোখে ঘুমের আবেশ ছড়িয়ে দিত। আর আমাদের মা ঠাকুমারা সুর করে গান করে করে বলতো, ঘুম পাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই, খোকার চক্ষু পেতে বসো। ছড়ায় যে মাসিপিসিরা খোকার চোখে ঘুমের আবেশ ছড়িয়ে দিত, সেই মাসিপিসিরা আমাদের এই কবিতায় দেখতে পাই রাত ভোর হওয়ার আগেই যখন শুকতারা ছাদের ধারে আর চাঁদ চেনা তাল গাছের কাছে এসে থেমে যায়, তখন তারা ঘুম থেকে উঠে বাসি কাপড় কাচতে বসে যায়। 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসিপিসি মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। আমরা প্রত্যেকেই দেখেছি যে ঘাসের আগায় প্রভাতে শিশির বিন্দু যেন জমে থাকে, আর শিশির বিন্দু দেখতে খুব সুন্দর লাগে। এই কবিতায় কবি বলছেন যে এই যে ঘাসের আগায় যে শিশির বিন্দু জমে থাকে, সেই শিশির বিন্দু যেন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঘুম পাড়ানি মাসিপিসিরা রাত থাকতে উঠে ট্রেন ধরতে চলে আসে, আর মাঠের শিশিরেরা তার সাক্ষ্য বহন করে। অর্থাৎ মাসিপিসিরা কি করে? সেই মাঠের ওপর দিয়ে আসে, সেই ঘাসের ওপর দিয়ে, সেই ঘাসের যে শিশির বিন্দু, সেই শিশির বিন্দুতে তাদের পায়ের ছাপ পড়ে। তাই কবি মনে করছেন যে সেই মাসিপিসিরা যে ভোর থাকতে সেই ট্রেন ধরতে আসছে, তাদের পায়ের ছাপ সেই মাঠের শিশিরের গায়ে লেগেছে, তাই তাদের সেই চলে যাওয়ার সাক্ষ্য বহন করে রাখে। ঘুম পাড়ানি মাসিপিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। দেখো, এই লাইনগুলোতে আমরা জানতে পারছি যে ঘুম পাড়ানি মাসিপিসিদের পরিবার অনেক বড়, অর্থাৎ তাদের পরিবারে অনেক লোক, সেই পরিবারের সদস্য সংখ্যা অনেক। তাই কবি বলেছেন অনেকগুলো পেট,
অর্থাৎ মানুষ যদি অনেক হয় তাহলে কি হবে, তাদের পেট অর্থাৎ পেটের খাবার জোগাড় করাও অনেক খাবার জোগাড় করতে হবে। তাই কবি বলছেন যে তাদের পেটও যেন অনেকগুলো। আর এই মাসি পিসি এদের রোজগার হলো এক মুঠো, অর্থাৎ সামান্য রোজগার। তাই তাদের কি করতে হয়, বাধ্য হয়ে কঠোর পরিশ্রম করতে হয় পেটের ভাত জোগাড় করার জন্য, অর্থাৎ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তার পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে অমানসিক পরিশ্রম করতে হয়। ঘুমপাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। এইসব যে পোটলা পুটলিগুলো থাকে ওই মাসি পিসিদের সঙ্গে, সেই পোটলা পুটলি নিয়ে রেলবাজারের হোমগার্ডরা শত ঝামেলা অর্থাৎ নানান ঝামেলা তৈরি করে। হাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বনগায়। এসব মেহনতি মহিলারা সাল মাহিনার হিসেব করে না। এই হিসেব না থাকার মধ্যে দিয়ে কবি তাদের নিরন্তর কাজের ধারাকে বোঝাতে চেয়েছেন। যাদের জীবনে কোনো বিশ্রাম নেই, রোজকার একঘেয়েমি আর জীবনের জটিলতায় তাদের কোনো জীবনের আনন্দ নেই। রাত শেষ না হতেই তারা বেরিয়ে পড়ে। তাই মাস বা কোনো বিশেষ দিনের তাদের কাছে কোনো তাৎপর্য নেই। তাই এই মাসি পিসিরা সাল মাহিনা এগুলোর হিসেব রাখে না। মাসি পিসিদের কোলে কাখে থাকে চালের বস্তা। এই চাল বিক্রির জন্য তারা গ্রাম থেকে শহরে আসে। শতবর্ষের এগিয়ে আসা বা শতবর্ষ অতিক্রান্ত হওয়ার উল্লেখের মাধ্যমে কবি নানান সামাজিক অনুষ্ঠান বা উন্নয়নমূলক কাজের ধারার দিকটিকে তুলে ধরতে চেয়েছেন। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজের নানা শাখায় দুর্বার গতিতে উন্নয়ন ঘটছে, কিন্তু এই শ্রমজীবী নিপীড়িত মানুষের ছবি শতবর্ষ আসা বা অতিক্রান্ত হওয়াতে বিশেষ পরিবর্তন হয় না। উদয়াস্ত কঠোর পরিশ্রম করে তাদের পেটের ভাত জোগাড় করতে হয়। তারা রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে কোলে কাখে চালের বস্তা নিয়ে কেউ বা লালগোলা লোকাল, কেউ বা বনগা লোকালে চেপে শহরের দিকে যায়। পেটের ভাত জোগাড় করার জন্য তারা লালগোলা লোকাল বা বনগা লোকালে উঠে বসে। রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছিলেন ওরা কাজ করে কবিতাটি, সেই ওরা কাজ করে কবিতায় এই শ্রমজীবী মানুষের সঙ্গে এই মাসি পিসি কবিতায় বর্ণিত যে মাসি পিসিদের সংগ্রাম, সেই সংগ্রামের একটি নিখুঁত ছবি আমরা ফুটে উঠতে দেখি। এবং এই শ্রমজীবী মানুষেরা, তাদের কোনো জাত নেই, তাদের কোনো উন্নয়ন নেই, তারা নিরন্তর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, অমানসিক পরিশ্রম করে তারা দিনপাত করে। অর্থাৎ ক্ষুধার্ত মানুষেরা নিজেদের ক্ষুধার দ্রব্য সামগ্রী জোগাড় করে। তাই তারা সেই প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত তাদের অবস্থার কোনো উন্নতি হয় না, তারা একইভাবে পরিশ্রম করে চলে। এবার আমরা এই কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। আমরা জানি নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মাধ্যমে পাঠক বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেতে পারে। এই কবিতায় আমরা চাল বিক্রেতা রমণীদের কঠোর জীবন সংগ্রামের ছবি ফুটে উঠতে দেখি। রাত থাকতে এরা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় কেচে ট্রেন ধরতে ছোটে। রেলবাজারের হোমগার্ডরা বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে। এরা মাস বছরের হিসাব রাখে না। জীবন সংগ্রামে বেঁচে থাকতে হলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটা তারা জানে। আমরা ছোটবেলায় যে ঘুমপাড়ানি মাসি পিসির কথা জানি, তারা খোকার চোখে ঘুমের আবেশ এনে দেয়। কিন্তু এই কবিতায় মাসি পিসিরা নিজেদের চোখের ঘুম সরিয়ে রেখে রাত থাকতে উঠে তারা ট্রেন ধরতে ছোটে। কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে। অন্য দিক দিয়ে বলা যায় এইসব শ্রমজীবী মানুষদের শুধু মাসি পিসি বলে শহুরের মানুষেরা চিহ্নিত করে। তাই সব দিক থেকে বিচার করে বলা যায় এই কবিতার নামকরণ সার্থকভাবে
সুপ্রযুক্ত হয়েছে বলা যায়।